ছাত্রীরা, আজকে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্র থেকে চতুর্থ অধ্যায়ের উপরে আলোচনা রেখেছি। চতুর্থ অধ্যায়ের অধ্যায় শিরোনাম হচ্ছে সমাজবিজ্ঞানের মৌলপ্রত্যয়। সমাজবিজ্ঞানের মৌলপ্রত্যয়ের উপরে আজকে আমরা আলোচ্য সূচি রেখেছি। মৌলপ্রত্যয়, অনেকগুলো মৌলপ্রত্যয় রয়েছে সমাজবিজ্ঞানের। আমরা প্রথম মৌলপ্রত্যয় হিসেবে সংস্কৃতি ও সভ্যতার ধারণা, সংস্কৃতির প্রকারভেদ অর্থাৎ ধরন এবং সংস্কৃতি ও সভ্যতার পারস্পরিক সম্পর্ক, এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সংস্কৃতি কী সেটা বলার চেষ্টা করব, তারপরে আমরা সভ্যতা আর ধারণা আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, আমি একটু মার্কার দিয়ে হাইলাইট করেছি। সাধারণ অর্থে সংস্কৃতি বলতে আমরা কি বুঝে থাকি? সাধারণ অর্থে সংস্কৃতি বলতে আমরা গান, নাচ, তারপরে তোমার নাটক, আবৃত্তি, কৌতুক, এসব বিষয়গুলোকে আমরা মনে করি। কিন্তু আসলে সমাজবিজ্ঞানে সংস্কৃতি প্রত্যয়টি সম্পূর্ণ একটু আলাদা অর্থে দেখানো হয়েছে। আলাদা অর্থে দেখানো হয়েছে সংস্কৃতিকে। আমরা সাধারণ মানুষরা সংস্কৃতি বলতে যা বুঝে থাকি, সমাজবিজ্ঞানে কিন্তু তা বোঝানো হয় না। তো পৃথিবী আবির্ভাবের পর মানুষকে বিভিন্ন সময় অনেক প্রতিকূল অবস্থা তথা নানাবিধ চ্যালেঞ্জ তোমার মোকাবেলা করতে হয়েছে। এসব পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে মানুষ যেসব চিন্তাভাবনা করেছে এবং যা কিছু সে উদ্ভাবন করেছে তার সবটাকে একত্রে বলা হয় সংস্কৃতি। সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ কালচার, এটা অনেকেই জানে। ইংরেজি কালচার শব্দের বাংলা অর্থ হচ্ছে সংস্কৃতি এবং সংস্কৃতির খাঁটি বাংলা অর্থ হলো কৃষ্টি, যার অর্থ কর্ষণ বা চাষ। যদি বলা হয় সংস্কৃতিকে খাঁটি বাংলায় কি বলা হয়? কৃষ্টি বলা হয়। কৃষ্টির অর্থ কী? তাহলে বলতে হবে কর্ষণ বা চাষ। কালচার শব্দটা এসেছে কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ ক্লর থেকে, যার অর্থ মাটি চাষ করা। ইংরেজি সাহিত্যে এই কালচার শব্দটা প্রথম ব্যবহার করেছিল তোমার ফ্রান্সিস বেকন এবং 16 শতকের শেষার্ধে তিনি ব্যবহার করেন। পশ্চিমা সমাজবিজ্ঞানী জোন্সের মতে, তিনি একজন সমাজবিজ্ঞানী তবে পশ্চিমা, তিনি কালচার বলতে কি বুঝিয়েছেন? তিনি কালচার বলতে বুঝিয়েছেন মানব সৃষ্ট সব কিছুর সমষ্টি হলো সংস্কৃতি। তারপরে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছিল সংস্কৃতির, এই যে এখানে দেখানো হয়েছে, ব্রিটিশ নৃবিজ্ঞানী E.B. টেইলর। তিনি তার প্রিমিটিভ কালচার গ্রন্থে বলেছে, সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত জ্ঞান, যেমন তুমি সমাজের সদস্য, আমিও সমাজের সদস্য, সবাই আমাদের চারপাশে যারা আছে মানুষ হিসেবে সবাই সমাজের সদস্য। সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নৈতিকতা, আইন, রীতিনীতি এবং অন্য যে কোনো দক্ষতা, অভ্যাসের জটিল সমষ্টি হলো সংস্কৃতি। তাহলে আমাদের পশ্চিমা সমাজবিজ্ঞানী জনস কি বলেছে? তিনি বলেছে মানব সৃষ্ট সব কিছুর সমষ্টি হচ্ছে সংস্কৃতি, অর্থাৎ মানুষের সৃষ্টি যা কিছু আছে সকল কিছুকে একত্র করলে যা হয় সেটাই হচ্ছে সংস্কৃতি। সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছে ব্রিটিশ নৃবিজ্ঞানী E.B. টেইলর। তিনি একেবারে তোমার সেপারেট করে বুঝিয়ে দিয়েছে যে সমাজের সদস্য হিসেবে মানুষ যা অর্জন করেছে তার অর্জিত জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নৈতিকতা, আইন, রীতিনীতি এবং অন্য যে কোনো দক্ষতা, অভ্যাসের জটিল সমষ্টি হলো সংস্কৃতি। এটি ছিল আমাদের সংস্কৃতির ধারণা। তাহলে সংস্কৃতির ধারণে প্রথমে আমরা কি দেখিয়েছি? যে সাধারণ মানুষ সাধারণ অর্থে সংস্কৃতি বলতে কোন জিনিসগুলোকে বোঝায় এবং সাধারণ অর্থে যা বোঝানো হয় সংস্কৃতি বলতে, সমাজবিজ্ঞানে কিন্তু তা সম্পূর্ণ ভিন্নভাবে বোঝায়। ভিন্নভাবে বোঝাতে গিয়ে তোমার তাহলে সংস্কৃতি কী ছিল? ভিন্নভাবে যে বোঝায়, সমাজবিজ্ঞানী জোন্স বলেছে যে মানব সৃষ্ট সব কিছুর সমষ্টিই হচ্ছে সংস্কৃতি। E.B. টেইলরের সংজ্ঞাটা থেকে আমরা সবচেয়ে বেশি স্পষ্ট ধারণা পাই যে আমরা সমাজের সদস্য হিসেবে আমাদের অর্জিত জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নৈতিকতা, আইন, রীতিনীতি এবং অন্য যে কোনো দক্ষতা ও অভ্যাসের জটিল সমষ্টি হচ্ছে সংস্কৃতি। এখন যদি তোমাকে সংস্কৃতি বলতে কি বোঝো লিখতে বলা হয়, প্রথমে তুমি সাধারণ অর্থে সংস্কৃতি কি সেটা বলে সমাজবিজ্ঞানে কি অর্থে সংস্কৃতি ভিন্ন অর্থে বোঝায় কিনা সেটা বোঝাবে। ভিন্ন অর্থে বোঝাতে গিয়ে তুমি এই প্যারাটা লিখবে।
তারপরে তুমি সংস্কৃতের ইংরেজি প্রতিশব্দটা কোথা থেকে এসেছে এবং সেই প্রতিশব্দটা কে প্রথম ব্যবহার করেছে এটা বলার পরে সমাজবিজ্ঞানী জোন্সের সংজ্ঞাটা এবং ইবি টেলরের সংজ্ঞাটা লিখে শেষ কথাটুকু তুলে ধরবে। এটাতেই তোমার হয়ে যাবে যে তোমার সংস্কৃতি কি, সংস্কৃতির বৈশিষ্ট্য। সংস্কৃতির ধারণার পরে সংস্কৃতির 7টা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ স্ক্রিনে। যে বইয়ের ছবি দেখানো হচ্ছে এই বইটি আমি তোমাদের রেফারেন্স করেছি, যারা কিনেছো তারা পাবা, পেজ নাম্বার দেখতে পাচ্ছ। সংস্কৃতির বৈশিষ্ট্য যে সংস্কৃতি জন্মগতভাবে প্রাপ্তির বিষয় নয়, এটি অর্জন করতে হয়। সংস্কৃতি সর্বজনীন ও অংশগ্রহণমূলক একটি বিষয়, মানে সংস্কৃতি সবার জন্য প্রযোজ্য এবং এটাতে অংশ নিতে হবে। সমাজ ব্যবস্থা এবং সামাজিক কাঠামোর মধ্যেই সংস্কৃতির সৃষ্টি হয়, মানে আমরা যে সমাজের ব্যবস্থার মধ্যে আছি এখানে সংস্কৃতির সৃষ্টি হয়। সমাজ যেমন পরিবর্তনশীল তেমনি সংস্কৃতিও প্রতিনিয়ত পরিবর্তিত হয়। সংস্কৃতি সমাজ দ্বারা নিয়ন্ত্রিত, সংস্কৃতি সবসময় সমাজ দ্বারা নিয়ন্ত্রিত, এটি একটি বৈশিষ্ট্য। সংস্কৃতির মধ্যে দ্বন্দ্ব অনিবার্য, সংস্কৃতির ভেতরে তো দ্বন্দ্ব আছেই। তুমি একটা সংস্কৃতিতে বিশ্বাসী, আমি আরেকটা সংস্কৃতিতে বিশ্বাসী। তোমার সংস্কৃতি তোমার কাছে বড়, আমার সংস্কৃতি আমার কাছে বড়। এই যার সংস্কৃতি যার কাছে বড় ভাবতে গিয়েই তো দ্বন্দ্ব হয়ে যায়। এরপরে সংস্কৃতি বিনিময়যোগ্য, একজনের সংস্কৃতি আরেকজনের সংস্কৃতির সাথে অনেক সময় মিশে যায়, অনেক সময় যায়, সব সময় যায় না, তারপরেও যাচ্ছে বিধায় আমরা বলছি যে সংস্কৃতি বিনিময়যোগ্য। তো এটি সংস্কৃতির বৈশিষ্ট্য ছিল, এখানে 7টা বৈশিষ্ট্য দেখানো হয়েছে। এরপরে তোমরা লক্ষ্য করো সভ্যতার ধারণা। সভ্যতার ধারণা কি? ইংরেজি সিভিলাইজেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে সভ্যতা। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে সিভিলাইজ শব্দটির অর্থ বর্বর অবস্থা থেকে উদ্ধার, জীবনযাত্রার কলাকৌশল শিক্ষা, মানুষকে জ্ঞানে আলোকিত ও তার রুচি মার্জিত করা বোঝায়। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে সিভিলাইজ শব্দটির অর্থ বর্বর অবস্থা থেকে উদ্ধার, জীবনযাত্রার কলাকৌশল শিক্ষা, মানুষকে জ্ঞানে আলোকিত ও তার রুচি মার্জিত করা বোঝায়। এরপরে লক্ষ্য করো, হ্যাঁ ছাত্রীরা, আমরা যেটা বলছিলাম অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির মতে সিভিলাইজ শব্দের অর্থ কী? সিভিলাইজ শব্দের অর্থ 3 ভাগে দেখিয়েছে: বর্বর অবস্থা থেকে উদ্ধার, জীবনযাত্রার কলাকৌশল শিক্ষা, মানুষকে জ্ঞানে আলোকিত ও তার রুচি মার্জিত করা। কয়েকটা ধাপে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে সিভিলাইজের অর্থ বোঝানো হয়েছে। এরপরে খেয়াল করো, আমি হাইলাইট করেছি সভ্যতা শব্দের ইংরেজি প্রতিশব্দ সিভিলাইজেশন, যা ল্যাটিন সিভিলাইজ থেকে এসেছে। সিভিলাইজের অর্থ নাগরিক, এ অর্থে সভ্যতা বলতে সুসংহত নগর বা রাষ্ট্রের নাগরিক জীবনের অর্জিত গুণাবলীর সমগ্রকে বোঝায়। সভ্যতা শব্দের ইংরেজি প্রতিশব্দ সিভিলাইজেশন, এটা কোথা থেকে এসেছে? এটা এসেছে সিভিলাইজ থেকে, এবং এই সিভিলাইজ অর্থ হচ্ছে নাগরিক। এ অর্থে সভ্যতা বলতে সুসংহত নগর বা রাষ্ট্রের নাগরিক জীবনের অর্জিত গুণাবলীর সমগ্রকে বোঝায়। ডব্লিউপি স্কট তার ডিকশনারি অফ সোশিওলজিতে সিভিলাইজেশনের সংজ্ঞায় বলেন যে সভ্যতা হচ্ছে এক উচ্চতর জটিল সংস্কৃতি। সভ্যতা উচ্চতর তবে জটিল সংস্কৃতি, মানে সংস্কৃতির জটিল রূপ হচ্ছে সভ্যতা। যদি আমরা উল্টিয়ে বলি, সংস্কৃতির জটিল রূপ হচ্ছে সভ্যতা, তবে এটা উচ্চতর। আর উইলিয়াম পেসকট বলেছে সভ্যতা হচ্ছে এক উচ্চতর জটিল সংস্কৃতি। এরপরে এলএইচ মর্গান তার অ্যানসেন্ট সোসাইটি গ্রন্থে বলেন সভ্যতা হচ্ছে কুসংস্কার বর্জিত সমাজের চূড়ান্ত রূপ। কুসংস্কার বর্জিত মানে সভ্যতাতে কখনো কুসংস্কার থাকবে না, সবসময় সংস্কার থাকবে সভ্যতার মাঝে, এবং সংস্কার যেখানে থাকবে সেখানে সভ্যতা পৌঁছে যাবে। স্পেংলারের মতে উৎকর্ষ সাধিত সংস্কৃতির চূড়ান্ত রূপই সভ্যতা। তো সহজ কথায় বিজ্ঞান ও প্রযুক্তির সব বস্তুগত আবিষ্কারের ফলকে একত্রে সভ্যতা বলা হয়। অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি দ্বারা যত প্রকারের বস্তুগত আবিষ্কার রয়েছে তার ফলাফলকে একত্রে করলে সভ্যতা বলা হয়। মানুষ তার সৃজনশীল প্রয়াস দ্বারা এবং বিজ্ঞানের আশীর্বাদ পুষ্ট হয়ে যে সামগ্রিক সমাজজীবন গড়ে তুলেছে তার বাহ্যিক বস্তুগত প্রতিফলন হলো সভ্যতা।
যদি তোমাকে সভ্যতা বলতে কি বোঝায় লিখতে বলা হয়, প্রথমে তুমি ইংরেজি সিভিল এই প্যারাটা লিখবে। অক্সফোর্ড ইংলিশের ডিকশনারিতে কীভাবে বলা হয়েছে এতটুকু লিখে, এখান থেকে এতটুকু লিখে তারপরে তুমি সভ্যতা শব্দের ইংরেজি প্রতিশব্দ সিভিলাইজেশন, যা ল্যাটিন সিভিলাইজ থেকে এসেছে, সিভিলাইজ অর্থ হলো নাগরিক, এটা লিখে তারপর উইলিয়াম পিসকোটের সংজ্ঞাটা, এলএইচ মর্গানের সংজ্ঞা এবং স্পেংলারের সংজ্ঞা। সংজ্ঞাগুলো খুব ছোট ছোট, সেজন্য আমি 3টা সংজ্ঞা বলছি লেখার জন্য। এরপরে সহজ কথায় কি বলেছে, মানে সর্বশেষ বক্তব্য, এটা যে কোনো বইয়ে থাকবে সর্বশেষ বক্তব্য, সেটাও অবশ্যই দিয়ে দিবে। তাহলে সভ্যতার ধারণাটাও আমরা আয়ত্ত করলাম। সভ্যতা কি? সভ্যতা হচ্ছে সংস্কৃতির জটিলতর রূপ, এবং আরেক বাক্যে বলা যায় সভ্যতা হচ্ছে কুসংস্কার যেখানে থাকবে না, কুসংস্কার বর্জিত সমাজের চূড়ান্ত রূপ হচ্ছে সভ্যতা। ছাত্রীরা, আমরা এখন সংস্কৃতি ও সভ্যতার পারস্পরিক সম্পর্কের কথা বলতে গিয়ে আমরা পার্থক্যটাকে আলোচনা করব। সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য, আসলে পার্থক্যের উপরেই সবচেয়ে বেশি উদ্দীপক থাকে। তোমাকে উদ্দীপকে কিছু ক্লু দেওয়া হলো, মনে করো সংস্কৃতি, কিছু ক্লু দেওয়া হলো সভ্যতার উপরে, এবং তার উপরে তোমাকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন দেওয়া হলো, বিশেষ করে প্রয়োগ দেওয়া হলো। তাহলে দেখতে পাচ্ছ আমি বল পয়েন্ট বা কালো কালি দিয়ে আমি আন্ডারলাইন করেছি সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য বিদ্যমান, নিচে সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য আলোচনা করা হলো। হ্যাঁ, সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য বলতে প্রথমে যেটা বলতে হয় আমরা আসলে দেখব ম্যাকাইভার কি বলেছে। ম্যাকাইভারের মতে সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য হচ্ছে এই লাইনটা দেখবে সবসময়, সংস্কৃতি হলো আমরা যা তাই, অপরপক্ষে সভ্যতা হলো আমরা যা ব্যবহার করি অথবা আমাদের যা আছে। আমরা যা তাই হচ্ছে সংস্কৃতি, আর আমরা যা ব্যবহার করি অথবা আমাদের যা আছে তাই সভ্যতা। এটা কে বলেছে? ম্যাকাইভার সংস্কৃতি সভ্যতার পার্থক্য নির্দেশ করেছে এই বাক্যটা দিয়ে। তারপর 2 নম্বর দেখো, সংস্কৃতি বস্তুগত ও অবস্তুগত উভয় ধরনের, কিন্তু সভ্যতা সংস্কৃতির বস্তুগত দিককে নির্দেশ করে। অর্থাৎ সংস্কৃতি দুটো রূপ থাকে, একটা বস্তুগত আর একটা অবস্তুগত, কিন্তু সভ্যতা হচ্ছে সংস্কৃতির এই বস্তুগত দিকটা, সংস্কৃতির বস্তুগত যে দিকটা সেটাকে আমরা সভ্যতা বলি। তার মানে সভ্যতার একটা দিক রয়েছে, সেটা হচ্ছে সভ্যতা সংস্কৃতির বস্তুগত দিককে নির্দেশ করে। আর সংস্কৃতি হচ্ছে মানুষের ভিতরের দিক, সভ্যতা হলো মানুষের বাইরের দিক। ভিতরের দিক বলতে কি বোঝায় সেটা এখানে কিছু এক্সাম্পল দিয়েছে দেখো। আমাদের ভিতরকার মূল্যবোধ, আদর্শ, বিশ্বাস, ধর্ম, চিন্তাভাবনার মধ্য দিয়ে প্রকাশ ঘটে। অপরপক্ষে সভ্যতা মানুষের সকল সৃষ্টিকে বোঝায় যার বাহ্যিক আকার রয়েছে। যেমন কোনো মানুষের মূল্যবোধ, আদর্শ, বিশ্বাস, ধর্ম, এগুলো তো সব তার ভেতরের অন্তরে লালিত করা বিষয়, তার চিন্তাভাবনা, সে কি ভাবছে সেটা তো তুমি আসলে দেখতে পাবে না, স্পর্শ করতে পারবে না। কিন্তু সভ্যতা হচ্ছে মানুষের সকল সৃষ্টি, যেমন কোনো কিছুর কোনো বস্তু, কেউ কোনো কিছু আবিষ্কার করেছে, কেউ কোনো কিছু বানিয়েছে, যেটার আকার আছে। মানুষের চিন্তার তো কোনো আকার নেই, সেজন্য সংস্কৃতি ভিতরের দিক বলছে। আর যেটা মানুষ আকার, কোনো একটা বস্তুর একটা আকার আছে, যেটা মানুষ তৈরি করেছে, নির্মাণ করেছে, সেটা হচ্ছে সভ্যতা। এবং এজন্য বলছে যে সভ্যতার বাহ্যিক আকার রয়েছে। তারপর 4 নম্বর খেয়াল করো, সভ্যতার সুনির্দিষ্ট মানদণ্ড আছে, সংস্কৃতির তা নেই। অর্থাৎ সংস্কৃতি পরিমাপ করা যায় না, সভ্যতা পরিমাপ করা যায়। সভ্যতার সুনির্দিষ্ট মানদণ্ড আছে বলছে, সংস্কৃতির তা নেই। আবার তুমি চাইলে এই লাইনটা দিতে পারো, সংস্কৃতি পরিমাপ করা যায় না, সভ্যতা পরিমাপ করা যায়। 5 নম্বর, সংস্কৃতি অগ্রসর মান নয়, অপরপক্ষে সভ্যতা সর্বদাই অগ্রসর হচ্ছে। মানে সংস্কৃতি বহু বছর ধরে অনেক সময় একই রকম থেকে যায়, কিন্তু সভ্যতা আজকে যেরকম কালকে গিয়ে কিন্তু সেই সভ্যতার রূপ বদলেও যাচ্ছে। যেমন আজকে একটা জায়গায় বড় একটা বহুতল ভবন নির্মাণ হয়েছে, খুব সুন্দর ডিজাইনের, খুব ভালো মাল্টি ডিজাইনের বহুতল ভবন, দেখে একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাবে তুমি এই বহুতল ভবনটা দেখার পরে 2 দিন পরে তুমি আরেকটা এলাকায় গিয়ে এর চাইতেও সুন্দর একটা বহুতল ভবন দেখেছো। তার মানে যে বহুতল ভবন দেখে তো অনেকের চোখ জুড়িয়ে গেছে, সেই মানুষগুলোই কিন্তু আরেকটা বহুতল ভবন দেখে তাদের কাছে পরের বহুতল ভবনটা অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছে। তার মানে সভ্যতা অগ্রসর হচ্ছে, কিন্তু সংস্কৃতি বহু বছর ধরে একই রকম থেকে যায়।
তারপর 6 নম্বর, ম্যাকাইভারের মতে সভ্যতা অনায়াসে প্রভাবিত হয় এক স্থান থেকে অন্য স্থানে, এক যুগ থেকে আরেক যুগে, এক জাতি থেকে আরেক জাতিতে, কিন্তু সংস্কৃতির বিস্তার তত সহজ নয়। 7 নম্বর বলছে এক দেশের সংস্কৃতি অন্য দেশে গ্রহণযোগ্য নয়। এক্স্যাক্টলি, একটা দেশের ভাষা আরেকটা দেশের মানুষ কখনো আত্মস্থ করে না, প্রয়োজনে বলে কথা বলে কিন্তু আত্মস্থ করে না। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা চাইলে তো হিন্দি ভাষা, উর্দু ভাষা এগুলো আমরা আসলে আত্মস্থ করতে পারবো না। কেউ কেউ হয়তো পারে, কিন্তু আসলে তো সে আত্মস্থ করতে পারে না। কিন্তু সভ্যতা অন্য সভ্যতার ক্ষতি না করেও তা গ্রহণ করতে পারে। আমরা সভ্যতা তো গ্রহণ করছি, যেমন আমরা একটা বস্তু, আমরা প্রতিনিয়ত মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন আপডেট হচ্ছে প্রতিনিয়ত। তুমি বড় বড় সব মোবাইল শপগুলোতে গেলে তুমি দেখবে যে প্রতিনিয়ত মোবাইল ফোন নতুন ভার্সনের আসছে। তাহলে যত নতুন ভার্সনে আসছে, মানুষ পুরনো মোবাইলটা ছেড়ে নতুন মোবাইলের দিকে ছুটছে। তাহলে এটা কি সভ্যতা অন্য সভ্যতার ক্ষতি না করেও তা গ্রহণ করতে পারে। তারপর 8 নম্বর, সংস্কৃতির ফল বা আশীর্বাদ যে কেউ সহজে গ্রহণ করতে পারে। সাধারণত সংস্কৃতির সম্ভাবাপন্ন মানুষের মধ্যে বিস্তার লাভ করে। সভ্যতার ফল সংস্কৃতির ফল বা আশীর্বাদ কেউ সহজে গ্রহণ করতে পারে না, কিন্তু সভ্যতার ফল বা আশীর্বাদ যে কেউ গ্রহণ করতে পারে। এক বাক্যে বলবে, সংস্কৃতির ফল বা আশীর্বাদ যে কেউ সহজে গ্রহণ করতে পারে না, সভ্যতার ফল বা আশীর্বাদ যে কেউ সহজে গ্রহণ করতে পারে। যেমন একটা অন্য দেশের একটা সামগ্রী যদি আমাদের দেশে তোমার আসে, আমদানি করা হয়, ইম্পোর্ট করা হয়, যদি সেটা খুব সুন্দর হয়, অনেক মানুষ বিদেশে গিয়ে কিনতে পারছে না, কিন্তু এই দেশের ব্যবসায়ীরা নিয়ে এসেছে, তখন সেই জিনিসটা সবাই লুফে নিচ্ছে। কিন্তু সংস্কৃতি কিন্তু সহজে লুফে নেয় না। যেমন যদি বলা হয় যে সবাই আগামীকাল থেকে ইংরেজিতে কথা বলবে, এটা কি সহজে কেউ গ্রহণ করতে পারবে? অবশ্যই পারবে না। বহু বহু বছর ধরে যে বাংলা ভাষায় আমরা কথা বলছি, সেই বাংলা ভাষা ছেড়ে আমরা কিভাবে খুব থ্রোলি আমরা ইংরেজি ভাষায় আত্মস্থ হব? এই ভাষা তো একটা সংস্কৃতি, এটা সহজে আসলে কেউ গ্রহণ করতে পারবে না। তারপর 9 নম্বর, সংস্কৃতির স্থায়িত্ব বেশি। সংস্কৃতিকে ধ্বংস করা যায় না, কিন্তু সভ্যতাকে ধ্বংস করা যায়। যেমন বাইরের শক্তি দ্বারা আক্রান্ত হলে সভ্যতা ধ্বংস হয়, কিন্তু সংস্কৃতি হয় না। আসলে কেউ চাইলে তো তোমার মুখের ভাষা কেড়ে নিতে পারবে না। তুমি বাংলা ভাষায় কথা বলছো, এটা চিরজীবন তোমার অন্তরে বা তোমার অভ্যাসে থেকে যাবে। কিন্তু চাইলে তুমি একসময় অনেক বড় বহুতল ভবনের মালিক ছিলে, তুমি ঋণগ্রস্ত হয়ে গেছে, তোমার কাছ থেকে এটা নিয়ে নিতে পারবে, তুমি যার কাছে ঋণী থাকবে। তাহলে তোমার সুন্দর এই সভ্যতা চলে গেল। বা আমাদের অনেক সময় বিভিন্ন দেশে যুদ্ধ লাগলে অনেক বড় বড় ইমারত ধ্বংস হয়ে যায়, সেটা সভ্যতারই ধ্বংসের একটা নিদর্শন। যেমন আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধে আমাদের অনেক বড় বড় ব্রিজ, কালভার্ট ধ্বংস হয়ে গিয়েছে, অনেক স্থাপনা ধ্বংস হয়ে গিয়েছে, সেটা সভ্যতারই ধ্বংস। এরপরে 10 নম্বর, সংস্কৃতিতে একজনের কাজ অন্যজন করে দিতে পারে না, কিন্তু সভ্যতার ক্ষেত্রে একজনের কাজ অন্যজন করে দিতে পারে। যেমন একজনের কণ্ঠের গান আরেকজন গেয়ে দিতে পারে না। তুমি যে কণ্ঠে গান করবে, আমি তো তোমার সেই কণ্ঠের মতো করে গান করে দিতে পারবো না। এই গান তো একটা সংস্কৃতি, কিন্তু সভ্যতার ক্ষেত্রে একজনের কাজ আরেকজন করতে পারে। একটা বড় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওখানে একজন মিস্ত্রি বা একজন হেল্পার যদি না আসে, তার পরিবর্তে আরেকজন মিস্ত্রি বা হেল্পার সে একই কাজ করে দিতে পারছে, তার যদি কাজ জানা থাকে। কিন্তু গান, তোমার কণ্ঠের গান, যেমন সাবিনা ইয়াসমিনের গান তো তোমার রুনা লায়লা গেয়ে দিতে পারবে না। সাবিনা ইয়াসমিনের যে কণ্ঠ, সেই অনুরূপ কণ্ঠ তো রুনা লায়লা গাইতে পারবে না, বা রুনা লায়লার গান সেই অনুরূপ কণ্ঠে সাবিনা ইয়াসমিন তো গাইতে পারবে না। এটা সংস্কৃতি। তো আমাদের সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য, আমরা 10টা পার্থক্য আলোচনা করেছি, এক্সাম্পল ছিল, এক্সাম্পলগুলো বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যখন বইটা পড়বে ভালো করে পার্থক্যগুলো দেখবে। তোমাদের খুব সহসা পরীক্ষা হবে, ডেটটা আমি বলতে পারছি না, তবে হবে। যে ক্লাসগুলো, যতটুকু ক্লাস যাবে ভিডিও ক্লাস পরীক্ষার আগে, তার উপরে পরীক্ষার প্রশ্নপত্র রাখা হবে। হ্যাঁ ছাত্রীরা, যেটা বলছিলাম, সংস্কৃতির ধরন সংস্কৃতিকে 2 ভাগে ভাগ করা যায়। আমাদের সমাজবিজ্ঞানের মৌলপ্রত্যয়ের আরেকটি রূপ হচ্ছে
যে সংস্কৃতির ধরন, সংস্কৃতিকে দুভাগে ভাগ করা যায়। কে বলেছে? ডব্লিউ.এফ. অকবার্ন বলেছে। লক্ষ্য করো, যখন বই পড়বে তখন কিন্তু ভালো করে লক্ষ্য করে পড়বে। সংস্কৃতিকে ডব্লিউ.এফ. অকবার্ন সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করেছেন, বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি কি? বস্তুগত সংস্কৃতি বলতে সংস্কৃতির এমন উপাদানকে বোঝানো হয় যার বাহ্যিক অস্তিত্ব আছে। মানব সৃষ্ট এসব উপাদানের ওজন, আকার ও আয়তন রয়েছে এবং এগুলো পরিমাপযোগ্য। মানে সংস্কৃতির দুই প্রকার বা দুই ভাগে ভাগ করা যায়, বস্তুগত এবং অবস্তুগত। বস্তুগত সংস্কৃতি কি? বস্তুগত সংস্কৃতি হচ্ছে এমন সংস্কৃতি যার বাহ্যিক অস্তিত্ব রয়েছে বা বাহ্যিক রূপ রয়েছে। মানব সৃষ্ট এসব উপাদানের ওজন, আকার ও আয়তন রয়েছে। মানে তুমি যে সংস্কৃতিকে ওজন করতে পারবে, আকার দিতে পারবে, আয়তন থাকবে এবং পরিমাপ করতে পারবে, সেটাই হচ্ছে বস্তুগত সংস্কৃতি। আবার যে সংস্কৃতি তুমি ধরা ছোঁয়ার যোগ্য, তোমার দৃষ্টিগোচর হবে, তুমি উপলব্ধি সহজে মানে স্পর্শ করতে পারবে, সেটাও বস্তুগত সংস্কৃতির রূপ। যেমন এক্সাম্পল খেয়াল করো, আদিম সমাজের পাথরের অস্ত্র, চাকা, পাত্র, কোদাল থেকে শুরু করে আজকের কম্পিউটার, রেফ্রিজারেটর, ঘরবাড়ি, আসবাবপত্র, বই পুস্তক সবই বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। মানে এই যে বলা হচ্ছে আদিম সমাজের পাথরের অস্ত্র, চাকা, এগুলো তো স্পর্শ করা যায়, এগুলোর আকার আছে বা আয়তন আছে। তারপরে আজকের আধুনিক যুগের কম্পিউটার, রেফ্রিজারেটর, একটা কম্পিউটার কতটুকু সাইজের হয় তুমি এটাকে স্পর্শ করে ধরে দেখতে পারবে। রেফ্রিজারেটরও বড়, ছোট, মাঝারি সাইজের হয়, ঘরবাড়িও সেরকম হয়, আসবাবপত্র, বই পুস্তক সবই তুমি দৃষ্টিগোচর, তুমি দেখতে পাচ্ছ সামনে থেকে, ছুঁয়ে স্পর্শ করে দেখতে পাচ্ছ। তাহলে এগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি। আর অবস্তুগত সংস্কৃতি কি? যেটা অবস্তুগত সংস্কৃতিকে চিহ্নিত করা অতটা সহজ নয় বলছে। সংস্কৃতির যে উপাদান ধরাছোঁয়ার বাহিরে, বাহ্যিক অস্তিত্বহীন এবং পরিমাপযোগ্য নয়, তাকে অবস্তুগত সংস্কৃতি বলে। একটি হচ্ছে ধরাছোঁয়া যাবে, উপলব্ধি করা যাবে, আকার আছে, ওজন আছে, সেটা বস্তুগত। আর যেটাকে তুমি ধরাছোঁয়ার বাইরে থাকবে, বাহ্যিক কোনো অস্তিত্ব নেই, পরিমাপও করতে পারবে না, সেটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তবে সমাজ ও ব্যক্তি জীবনের উপস্থিতি ও প্রভাব অনস্বীকার্য। মানে এটাকে তুমি নাই ধরতে পারলা, নাই অস্তিত্ব নেই, এটার পরিমাপও করতে পারছো না, কিন্তু ব্যক্তি জীবনে, সমাজ জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন মানুষের ধ্যান ধারণা, চিন্তাভাবনা, চালচলন, তারপরে কথন, মানে মানুষের কথাবার্তা আর কি, রীতিনীতি, মূল্যবোধ, আবেগ, উচ্ছ্বাস ইত্যাদিকে অবস্তুগত সংস্কৃতি বোঝায়। অবস্তুগত সংস্কৃতি বলতে মানুষের সব বিমূর্ত সৃষ্টি, মানে যেগুলো কখনো তুমি মানে চোখে দেখতে পারবে না, স্পর্শ করতে পারবে না। যেমন কোনো মানুষের ভাষা, তুমি কি সেটা ছুঁয়ে দেখতে পারবে? মানুষের সাহিত্যকর্ম, সেটা ভেতর থেকে আসে। কোনো সায়েন্টিস্টের কোনো আবিষ্কার, সে তার ভেতর থেকে নিয়ে আসে তার আবিষ্কার, মস্তিষ্ক থেকে। আইন, ধর্ম, এগুলো কখনো তুমি স্পর্শ করতে পারবে না। এবং বস্তুগত সংস্কৃতির পেছনে ক্রিয়াশীল চিন্তা, ভাবনা, জ্ঞান ও কলাকৌশলকেও বোঝানো হয়ে থাকে। ঠিক তেমনি কোনো মানুষের চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকে যখন কোনো কিছু আবিষ্কার হবে, সেটা কিন্তু বস্তুগত সংস্কৃতি হবে। যখন সে ভাবছে, সেটা বস্তুগত সংস্কৃতি। তার ভাবনাটার যখন বাহ্যিক রূপ আসবে, তখন সেটা বস্তুগত সংস্কৃতি হয়ে যাবে। তো সংস্কৃতির ধরন এতটুকু ছিল, এখানে খুব চমৎকারভাবে দিয়েছে, তোমরা এখান থেকে পড়ার চেষ্টা করো। সহজ ভাষায় দিয়েছে, আমি সেজন্য বলছি এখান থেকে পড়ার চেষ্টা করো। আমি আগে সংস্কৃতি ও সভ্যতার ধারণা, সংস্কৃতির বৈশিষ্ট্য, তারপরে পার্থক্য আলোচনা করেছি, সব একই বই থেকে আমি দিয়েছি। আমি ছবি পাঠাবো, আর আমি তো বুক রেফারেন্স দিয়েছি, তারপরেও ছবি পাঠাবো, যারা বইটা এখন পর্যন্ত কেনোনি তাদের কাছে যেন থাকে। ঠিক আছে? এগুলো আসলে এগুলোর উপর উদ্দীপক হয় বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি, আবার কখনো কখনো অনুধাবন হয় বস্তুগত সংস্কৃতি কি বলতে কি বোঝো, বা বস্তুগত সংস্কৃতি কি বা অবস্তুগত সংস্কৃতি বলতে কি বোঝো। আচ্ছা, তাহলে আজকে আমরা চতুর্থ অধ্যায়ের এতটুকু আলোচনা শেষ করেছি। আমরা তৃতীয় অধ্যায়ের বিভিন্ন সমাজবিজ্ঞানীর উপরে যে আলোচনা রেখেছিলাম, যে কয়জনের উপর রেখেছি, মনে হয় ইবনে খালদুন, অগাস্ট কোত, ডুরখেইম, মার্কস, 4 জনের উপরে আলোচনা করেছি। এই 4 জনের উপরে তোমরা পড়ে ফেলার চেষ্টা করবে। বাকি যে 2 জন আছে সেগুলো এখন থাকুক,
এখন অতটা প্রয়োজন নাই। আমি মেজর যেগুলো সমাজবিজ্ঞানে সেগুলো আলোচনা করেছি, তোমরা পড়ে ফেলো, ঠিক আছে? আচ্ছা, আমাদের পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।